স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। শুক্রবার রাত 8:45টার দিকে ফেসবুক লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এদিকে সকালে শাহবাগে মানববন্ধন করেছেন অভিভাবকরা। সন্তানদের নিরাপত্তা ও পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান তারা। আমার সন্তানের একটা পাও বাইন্ডে চুরমার হয়ে গেছে, আরেকটা পাও দিয়ে গুলি বার হয়ে গেছে, মাংস ফুটায়। আমার পোলা জন হাসপাতাল দাপড়া কান্দে, তখন আমার কলজারা ফাইটতে যায়। ছেলে মেয়ে ভাই বোন যারা হারাচ্ছে তারা বুঝতে পারতেছে যে দুনিয়াটা কি জিনিস। আর একটা পেশেন্টের চিকিৎসা করতে যাইয়া যে কি হতাশা হরান হইতে হয়। অভিভাবকরা সবসময় ছিলাম ছাত্রদের সাথে, এখনও আছি। আমরা এগুলোর বিচার চাই না, কারণ বিচার কার কাছে চাই? যে হত্যা করেছে তার কাছে তো বিচার চাওয়া যায় না। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই, তাদেরকে নিঃশর্তভাবে তাদের সবার মুক্তি চাই, তাদের যে হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর বিচার চাই। ওরাই তো দেশ, ওদের ভবিষ্যৎই তো বাংলাদেশের ভবিষ্যৎ, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে না? এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। এখন পর্যন্ত রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কর্মসূচি কি দেখতে পেয়েছেন? তৌসি, আপনি জানেন যে সকালে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শাহবাগ মোড়ে ছিলাম, তখন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শহীদ মিনার এলাকা কিন্তু পুলিশ দিয়ে আমরা দেখেছি মোতায়েন করা আছে। সেই সাথে আমরা শাহবাগ থানার অপোজিট আমরা দেখেছি যে কিছুক্ষণ পর বিজিবির গাড়িও আমরা আসতে দেখেছি, বিজিবি সদস্য সহ। আর এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল যে শিক্ষক আছেন তারা একটি মানববন্ধন করছেন। তারা মানববন্ধন করছেন মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড হয়েছে, শিক্ষার্থী শিক্ষকদের উপর হামলা হয়েছে, নাশকতা হয়েছে, এই সমস্ত ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে মূলত তারা এখানে শিক্ষকরা, নীল দলের শিক্ষকরা সমবেত হয়েছেন। তো এই সময় আমরা এখানে দেখতে পেয়েছি যে সাবেক ভিসি সহ অনেক শিক্ষক এখানে আছেন যারা বক্তব্য রাখছেন। আর তারা একটি স্মারকলিপি করেছেন যেটা উপাচার্য বরাবর তারা দিবেন। তাদের এই স্মারকলিপির মধ্যে তারা যে দাবিগুলো রেখেছেন সেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা জড়িত আছে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার তার দাবি জানিয়েছেন। এছাড়া আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থী যারা আছেন তাদের অবস্থান নিশ্চিত করতে বলেছেন, যাতে অবৈধ কোনো শিক্ষার্থী হলগুলোতে থাকতে না পারে। এছাড়া আবাসিক হলগুলোতে মধ্যে যে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, তারপর স্বাধীনভাবে যে মত প্রকাশ করতে পারে এবং যে কোনো ধরনের যে নির্যাতন নিপীড়ন রোধে ওনাদের দাবি, শিক্ষকরা দাবি করেছেন যে নির্যাতন এবং নিপীড়ন যাতে না হয় এই রোধে তারা একটা নীতিমালা প্রণয়ন করতে হবে, এটা তারা দাবি করেছেন। এছাড়াও তারা আরো বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে যে বৈধ শিক্ষার্থীদের যেন শুধু প্রবেশ করতে পারে এর বিষয়ে একটা ব্যবস্থা নিতে হবে। কারণ এর আগেও তারা যেটা বলেছেন যে এর আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে যারা বৈধ না সেসব শিক্ষার্থীও কিন্তু লাইব্রেরিতে গিয়েছে। এজন্য ওনাদের দাবির মধ্যে আরেকটি অন্যতম দাবি হচ্ছে যে তাদের বৈধ শিক্ষার্থীরাই যেন শুধুমাত্র ওই হল এবং গ্রন্থাগারে প্রবেশ করতে পারে। এছাড়া ক্যাম্পাসে যে শিক্ষার্থী এবং সকল যে শিক্ষক যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও কিন্তু তাদের দাবিতে বলেছেন। এবং তারা এটাও বলেছেন যে এই শিক্ষকরা আরও বলেছেন সেটি হচ্ছে যে এই কোটা আন্দোলনের নামে যে আন্দোলনটা চলছে, এখানে হচ্ছে তাদের দাবি হচ্ছে যে এখানে কোনো তৃতীয় পক্ষ হয়তো
সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এমনটি যেন না হয়। তাই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত এই বিষয়ে একটা সমাধান করা যায়। তো এইখান থেকে ছিল এই সর্বশেষ। অ্যানি, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া সহ বেশ কিছু দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় কোটা বিরোধী যারা শিক্ষার্থী রয়েছে তারা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে কিন্তু সেই জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং হলগুলো বন্ধ করে দেওয়ার পর কিন্তু যারা শিক্ষার্থী তারা আশেপাশে এখানে অবস্থান নিয়েছিলেন বিভিন্ন বাসা বাড়িতে, এবং সেই সাথে অনেকে ঢাকা গিয়েছিলেন এবং তারা সেখান থেকে এসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষার্থীরা লাল কাপড় চোখে বেঁধে তারা এখানে মিছিল করেছে, সেই সাথে তাদের সাথে শিক্ষকরাও তারা অংশগ্রহণ করেছিলেন। এবং তারপর আমরা দেখতে পেয়েছি গানে গানের প্রতিবাদ এমন একটি প্রোগ্রাম আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে আমরা গতকালকে যেমন জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে তারা সহমত পোষণ করেছেন, এবং তারা আজকে বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক ছিলেন আরিফ সোহেল যে গ্রেপ্তার হয়েছে তার মুক্তির দাবিতে তাদের ঢাকা যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমরা জানতে পেরেছি এখানে যারা কোটা বিরোধী শিক্ষার্থী তারা একটি আলটিমেটাম দেবে এই হল খোলার বিষয়ে, এবং দুপুর 12টা নাগাদ এই বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন স্থান থেকে সেখানে জড়ো হচ্ছেন, এবং তারা 12টার সেই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর থেকে আমার সর্বশেষ। এদিকে গতকালের ব্যাপক সংঘর্ষের পর খুলনায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলার সকালের চিত্র জানবো সহকর্মী ইয়াসিন আরাফাতের কাছ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হবার পর থেকে খুলনার পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে। তবে গতকাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবার কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচল অনেকটা কমেছে। একই সাথে পরিস্থিতি থমথমে হবার কারণেও সাধারণ মানুষের চলাচল অনেকটাই কমেছে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ঘুরে দেখেছি, সেখানে পুলিশের উপস্থিতি দেখতে না পেলেও সাধারণ মানুষের চলাচলের সংখ্যাও কিন্তু অনেকটা কমেছে। এই মুহূর্তে নগরীর যে বিপণী বিতান বা শোরুমগুলি সেগুলি কিন্তু আমরা অন্যান্য দিনের তুলনায় আজকের প্রাণচাঞ্চল্য অনেকটাই কম, এবং নগরী জুড়ে সাধারণ মানুষ তারা খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে আসছেন না বা যত্রতত্র ঘোরাফেরা করছেন না। আমরা কথা বলেছি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলেছে যে গতকালকের সংঘর্ষের ঘটনায় তাদের 70 থেকে 80 জন গুরুতর আহত হয়েছে। তাদের সেবা এবং শুশ্রূষার কারণে আজকে তারা কোনো কর্মসূচি রাখেনি। আজ বিকালে হয়তো তারা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। একই সাথে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশ সরাসরি যোগাযোগ করতে না পারলেও আমরা পুলিশের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, এবং নগরীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এটি ছিল খুলনার বর্তমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির 19 আইন প্রণেতা। ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। স্থানীয় সময় শুক্রবার লেখা ওই চিঠিতে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভার্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রমনীতিমালার উন্নয়নে ব্যর্থ এবং অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় অন্তত 32 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় ভিজেসেকেরা এই তথ্য জানান। এত শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত 32 শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এছাড়া অনেক শিশু আহত ও অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই ভয়ানক মৃত্যু ও সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ। ভিজেসেকেরা বলেন, সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেয়া, লেখাপড়া পুনরায় চালু এবং বন্ধু ও শিক্ষকদের সঙ্গে তাদের আবারও মিলিত হওয়ার সুযোগ তৈরি করাই সবচেয়ে ভালো উপায়।
মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধিও অব্যাহত আছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 13টি গ্রামে বন্যা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর পানি বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল চাপে এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হচ্ছে নওগাঁ ও পটুয়াখালীতেও। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এতে হতাশ বেশিরভাগ জেলে ও ট্রলার মালিক। বাধ্য হয়ে অনেক মালিক মাছ ধরার ট্রলারকে বিক্রি পর্যন্ত করে দিচ্ছেন। ষাটোর্ধ্ব দেলোয়ার গাজী পটুয়াখালীর মহিপুর ফিশিং বোট মালিক সমিতির সভাপতি তিনি। তার নিজেরও ছিল 2টি মাছ ধরার ট্রলার। তবে গত কয়েক বছরে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে ট্রলার 2টি বিক্রি করতে বাধ্য হন। সুদের টাকা আছে, সুদের টাকা দিয়ে এখন একাল নিঃস্ব হয়ে গেছি। এখন আমার চলার মতো কোনো কায়দা নেই। এখন এই ব্যবসা ছেড়ে দিছি, ছেড়ে আমি কৃষি কাজ ধরছি। এমন অবস্থা আরও অনেক জেলের। সরকারি অনুদান পেলে জীবনমানের কিছুটা পরিবর্তন হবে বলে মনে করেন তারা। 2 লাখ 2.5 লাখ টাকা করে বাজার করিয়া বোট সমুদ্রে পাঠাইলে আইয়ে বেসে 50,000 30,000। 4টি-5টির ভিতরে খালি লস আর লস। মালিকে হনার দিয়া স্টাফ চালায়ও রাখতে না, আর স্টাফেরও ফ্যাট বাঁচে না। সরকারের কাছে আবার আকুল আবেদন, সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করতো তাহলে আমরা উপকৃত হতাম। বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনে সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি, মাছের গতিপথ পরিবর্তন এবং উন্নত প্রযুক্তি না থাকায় গভীর সমুদ্রে মাছ কাঙ্ক্ষিত পরিমাণ মিলছে না। এখন কিন্তু বিশেষ সফিস্টিকেটেড টেকনোলজি আছে, যেখানে কত গভীরে কি পরিমাণে কি সাইজে মাছ আছে সেটি সরাসরি জানা যায়, দেখা যায়। সেই ধরনের টেকনোলজি আমার জানা মতে আমাদের বাংলাদেশের জেলেদের আসলে সেটি নেই। সেটি যদি তারা অ্যাডাপ্ট করতে পারে তাহলে গভীর সমুদ্রে যে মাছগুলি আছে সেগুলি তারা আহরণ করে লাভবান হতে পারে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলেরা যেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাগর থেকে মাছ শিকার করতে পারে সে বিষয়ে কাজ করা হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌকার একটা খুব সুনির্দিষ্ট ডিজাইন দিয়েছে, যেই ডিজাইনের মাধ্যমে পরবর্তী সময় আমাদের জেলেরা যদি সেই নৌকা তৈরি করে সেখানে যে উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে, তার ফলে দেখা যাচ্ছে যে গভীর সমুদ্র থেকে আমাদের জেলেরা কাঙ্ক্ষিত মাছ তারা ধরে আনতে পারবে। জেলেদের প্রত্যাশা, খরা কাটিয়ে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। দীপ্ত বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে কামালা হ্যারিসের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দলটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা ভোট দিয়ে তাকে মনোনীত করেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকেই ইমেইলে ভোটাভুটি শুরু করে ডেমোক্র্যাট পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা আগামী সোমবার পর্যন্ত ভোট দিতে পারবেন। অবশ্য তার আগেই কামলা মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন। তিনি পেয়েছেন 2350 প্রতিনিধির সমর্থন। আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।